আসসালামু আলাইকুম and welcome to another video. যদি তুমি এই ভিডিওতে এসে থাকো ইটস মোস্টলি বিকজ তুমি আমাদের ঘরে বসে ইংলিশ শেখা ফ্লাইয়ারটি পেয়েছো, যেখানে একটি প্যারাগ্রাফ দেওয়া আছে which you can try at home. And যদি তুমি প্যারাগ্রাফটি না পেয়ে থাকো then check the caption. ওখানে প্যারাগ্রাফটি দেওয়া আছে, take some time and practice it. যদি না পারো come back to this video. তখন আমরা ডিসকাস করব কিভাবে এটা তুমি সহজেই লিখতে পারবা কিছু ফর্মুলার সাহায্যে। So let's get started. যদি খেয়াল করে দেখো হেডিংটি হচ্ছে জীবনের মুদ্রা। এরকম যদি কখনো কোনো ফ্রেজেস পাও, জীবনের মুদ্রা, গহনার দাম, গাছের ডাল, সবসময় মনে রাখবা ইংলিশ হচ্ছে ভূতের পায়ের মতো, মানে উল্টা দিক করে হাঁটে। তার মানে পিছন দিক থেকে আমরা সামনে যাব। লেটস লুক এট সাম এক্সাম্পলস, তাহলে একটু ক্লিয়ার হবে। আমি যদি বলি দলের অধিনায়ক, সো ইংলিশ করতে হলে এটা উল্টা করে যদি আমি লিখি হবে দ্য অধিনায়ক অফ দ্য দল, যার ইংলিশ হলো দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম। যদি আমি বলতে চাই মোবাইলের কভার, সেই ক্ষেত্রে হয়ে যাবে দ্য কভার অফ দ্য মোবাইল, ইংলিশে দ্য কভার অফ দ্য মোবাইল। তো চলো এখন আমরা আমাদের প্যারাগ্রাফের কিছু এরকম ফ্রেজেস দেখি। দ্য ফার্স্ট ওয়ান ইজ মাংসের টুকরা, হয়ে যাবে টুকরা অফ মাংস, যার ইংলিশ হলো চাঙ্কস অফ মিট। সেকেন্ডলি ব্যবসা বাণিজ্যের বিবর্তন, হয়ে যাচ্ছে দ্য বিবর্তন অফ ব্যবসা বাণিজ্য, যার ইংলিশ হলো বিবর্তন ইংলিশ এভলিউশন, ব্যবসা বাণিজ্য হচ্ছে ট্রেড, সো ইংলিশটি দাঁড়াচ্ছে দ্য এভলিউশন অফ ট্রেড। অ্যান্ড ফাইনালি আমাদের হেডিং জীবনের মুদ্রা, ইংলিশটি হয়ে যাচ্ছে দ্য মুদ্রা অফ জীবন, মুদ্রা ইংলিশ কারেন্সি আর জীবন ইংলিশ লাইফ, সো দাঁড়াচ্ছে দ্য কারেন্সি অফ লাইফ। লেটস মুভ অন টু দ্য ফার্স্ট সেন্টেন্স। প্রথম সেন্টেন্সটি ছিল ইতিহাস জুড়ে ব্যবসা বাণিজ্যের বিবর্তন বিভিন্ন রূপ নিয়েছে। ইতিহাস জুড়ে ইংলিশ হচ্ছে থ্রু আউট হিস্ট্রি, যা আমরা ফর্মুলা এল দ্বারা শিখতে পারি। ফর্মুলা এল নিয়ে একটু গবেষণা করে নিতে চাই। ফর্মুলা এল এর মধ্যে আমরা শিখি মশলা প্লাস নন ভার্ব। প্রিপোজিশনকে কেন আমরা মশলা বলি তা আমরা আরেকটি ভিডিওতে ডিসকাস করেছি, ইউ ক্যান চেক ইট আউট ইফ ইউ ওয়ান্ট, বাট এখন লেটস প্র্যাকটিস সাম ফর্মুলা এল। ইন মাইন্ড মানে মনের ভেতর। আমি যদি বলতে চাই বাস দিয়ে, আমি বলবো বাই বাস। যদি বলতে চাই ক্রিপ্টোকারেন্সি দিয়ে, সেটা হবে ক্রিপ্টোকারেন্সি। ডিনারের জন্য ফর ডিনার, লেনদেনের জন্য ফর ট্রানজ্যাকশন, স্বর্ণ মুদ্রা দিয়ে উইথ গোল্ড কয়েন্স, ব্যবসার অফ ট্রেড, বিজ্ঞানের প্রধানদের জন্য অফ সায়েন্স মেজর্স। সো ফার্স্ট সেন্টেন্সটি কি ছিল? ইতিহাস জুড়ে ব্যবসা বাণিজ্যের বিবর্তন বিভিন্ন রূপ নিয়েছে। ইতিহাস জুড়ে আমরা অলরেডি শিখে আসলাম ফর্মুলা এল থেকে থ্রু আউট হিস্ট্রি। ব্যবসা বাণিজ্যের বিবর্তন বিভিন্ন রূপ নিয়েছে, এই পার্টটি বাকি। একটা মজার জিনিস জানো, বাংলা বাক্য শেষ হয় তিন ধরনের শব্দ, ভার্বে, নন ভার্বে এবং ভার্বের সাথে হয়যুক্ত শব্দ। অ্যান্ড এই শেষ শব্দটি ধরেই আমরা এফএ মেথডে ইংলিশ শিখি। যেই বাক্য শেষ হয় হচ্ছে কোনো নন ভার্ব শব্দে, সেটাকে আমরা লেসন 2-তে ফেলি। যেই বাক্য শেষ হয় একটি ভার্ব শব্দে, সেটাকে আমরা লেসন 3-তে ফেলি। এবং যেই বাক্য শেষ হয় একটি ভার্ব প্লাস হয়যুক্ত শব্দে, সেটাকে আমরা লেসন 4 এর মধ্যে ফেলি। অ্যান্ড লেসন 2, 3, 4 এগুলি এক একজনের এক একটি ফর্মুলা আছে, এই ফর্মুলাটি ধরে আমরা ইংলিশে গঠন করতে পারি। লেটস হ্যাভ আ লুক। বাক্যের শেষ শব্দটি হচ্ছে নিয়েছে, নিয়েছে ধরে কাজ করা বোঝায়, সো ইটস আ ভার্ব। তার মানে এটা লেসন 3 এর বাক্য। অ্যান্ড ফর্মুলাটি হবে আই হ্যাভ ডান। কেন আই হ্যাভ ডান হচ্ছে? আমি নিয়েছি, আমি করেছি। আমি করেছি প্রেক্ষাপটে কোনো বাক্য থাকলে সেটা আমরা আই হ্যাভ ডান দিয়ে ইংলিশে গঠন করতে পারি। আয়ের জায়গায় বসে বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে। এই বাক্যে কি নিয়ে কথা বলা হচ্ছে? ব্যবসা বাণিজ্যের বিবর্তন, যার ইংলিশ আমরা একটু আগে শিখে আসছি দ্য এভলিউশন অফ ট্রেড। সো এটা বসতেছে আই এর জায়গায়, বাকি থাকে হ্যাভ ডান। তাহলে হ্যাভ ডানের মধ্যে কি বসবে? শেষে যে ক্রিয়াবাচক শব্দটি ছিল সেটার ডান রূপ। শেষের ক্রিয়াবাচক শব্দটি হলো নিয়েছে এবং এটার ডান রূপ হচ্ছে টেক, টুক, টেকেন। সেজন্য এটা দাঁড়াচ্ছে হ্যাজ টেকেন। হ্যাভটা কেন হ্যাজ হয়েছে তা আমরা ফ্যামিলি এ এবং বি এর ভিডিওতে ডিসকাস করেছি। বাকি থাকে বিভিন্ন রূপ, যার ইংলিশ হলো ভ্যারিয়াস ফর্মস। সো সেন্টেন্সটি দাঁড়াচ্ছে ইতিহাস জুড়ে ব্যবসা বাণিজ্যের বিবর্তন বিভিন্ন রূপ নিয়েছে, হয়ে গেল throughout history the evolution of trade has taken various forms. Next sentence.
প্রথম প্রজন্মের লোকেরা সম্ভবত লেনদেনের জন্য মাংসের টুকরা ব্যবহার করত, যখন অন্য একটি প্রজন্ম স্বর্ণ মুদ্রা দ্বারা কেনাকাটা করেছিল। বাক্যটা বেশি বড় হয়ে যাচ্ছে, রাইট? লেটস ব্রেক ইট ডাউন। ফার্স্ট পার্ট, প্রথম প্রজন্মের লোকেরা সম্ভবত লেনদেনের জন্য মাংসের টুকরা ব্যবহার করত। শেষ শব্দ হচ্ছে ব্যবহার করত, যা দিয়ে একটি কাজ করা বোঝাচ্ছে। সো এটাও লেসন 3 এর বাক্য, সিন্স ভার্ব দিয়ে শেষ হচ্ছে। ফর্মুলাটা হবে আই ডিড। কেন? কারণ আমি করতাম, আমি করেছিলাম, যেটা আমরা আই ডিড এর মাধ্যমে গঠন করতে পারি। আই এর জায়গায় বসবে বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে। এই বাক্যে কি নিয়ে কথা বলা হচ্ছে? প্রথম প্রজন্মের লোকেরা, যার ইংলিশ হলো দ্য আর্লিয়েস্ট জেনারেশনস। সম্ভবত ইংলিশ হচ্ছে পারহ্যাপস। আর ডিডের জায়গায় কি বসবে? ডিডের জায়গায় বসবে শেষে যে ক্রিয়াবাচক শব্দটি, সেটার ডিড রূপ। ক্রিয়াবাচক শব্দটি হলো ব্যবহার করত, যার ইংলিশ হলো ইউজ, আর ডিড রূপ হচ্ছে ইউজড। বাকি থাকে মাংসের টুকরা, যা আমরা একটু আগে শিখে আসছি, চাঙ্কস অফ মিট। আর লেনদেনের জন্য ফর্মুলা এল থেকে আমরা শিখে আসলাম, তা হলো ফর ট্রানজ্যাকশন। নেক্সট পার্টটা কি ছিল আমাদের সেন্টেন্সের? যখন অন্য একটি প্রজন্ম স্বর্ণ মুদ্রা দ্বারা কেনাকাটা করেছিল। আবারও যদি খেয়াল করো, শেষ শব্দ হচ্ছে কেনাকাটা করেছিল। এটাও হচ্ছে ক্রিয়াবাচক শব্দ, আমি করেছিলাম প্রেক্ষাপটে। এন্ড সো লেসন 3 এর ফর্মুলা, লেসন 3 এর বাক্য আর ফর্মুলা হচ্ছে সেম, আই ডিড ফর্মুলা। আই এর জায়গায় বসবে বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে। ফার্স্ট অফ অল, যখন ইংলিশটা শিখে আসে, যখন ইংলিশ হচ্ছে ওয়াইল। আর আই এর জায়গায় তাহলে কি বসবে? বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে। কি নিয়ে কথা বলা হচ্ছে এই বাক্যে? অন্য একটি প্রজন্ম, যার ইংলিশ হচ্ছে অ্যানাদার জেনারেশন। আর ডিডের জায়গায় কি বসবে? ডিডের জায়গায় বসবে শেষে যে ক্রিয়াবাচক শব্দটি, সেটার ডিড রূপ, যা হলো কেনাকাটা করেছিল। ইংলিশ হলো পারচেজ, আর ডিড রূপ হচ্ছে পারচেজড। বাকি থাকে স্বর্ণ মুদ্রা দ্বারা, যার ইংলিশ হলো উইথ গোল্ড কয়েন্স। তাহলে ইংলিশটি দাঁড়াচ্ছে, প্রথম প্রজন্মের লোকেরা সম্ভবত লেনদেনের জন্য মাংসের টুকরা ব্যবহার করত, যখন অন্য একটি প্রজন্ম স্বর্ণ মুদ্রা দ্বারা কেনাকাটা করেছিল। এই বাক্যটির ইংলিশ দাঁড়াচ্ছে, দ্য আর্লিয়েস্ট জেনারেশনস পারহ্যাপস ইউজড চাঙ্কস অফ মিট ফর ট্রানজ্যাকশন, while another generation purchased with gold coins. Let's move on to the third sentence. অর্ধ শতাব্দী পরে শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সির দ্বারা পরাজিত হওয়ার জন্য কাগজের টাকা মুদ্রিত হয়েছিল। বাক্যের শেষ শব্দ হচ্ছে মুদ্রিত হয়েছিল, যা একটি ক্রিয়াবাচক শব্দের পর হয় জাতীয় শব্দ, মানে ভার্ব প্লাস হয়। এই জন্য এটি একটি লেসন 4 এর বাক্য। মুদ্রিত হয়েছিল, ইহা করা হয়েছিল, ইট ওয়াজ ডান। সো এই বাক্যটি আমরা ইট ওয়াজ ডান ফর্মুলা দিয়ে ইংলিশে গঠন করতে পারবো। ইটের জায়গায় বসবে বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে। এই বাক্যে কাগজের টাকা নিয়ে কথা বলা হচ্ছে। কাগজের টাকা ইংলিশ হচ্ছে পেপার মানি, এন্ড সো এটা ইটের জায়গায় বসবে। আর ওয়াজ ডানের জায়গায় বসবে শেষে যে ক্রিয়াবাচক শব্দটি ছিল, সেটার ডান রূপ। মুদ্রিত হয়েছে, এটা মুদ্রিত করা ইংলিশ হচ্ছে প্রিন্ট, আর এটার ডান রূপ হচ্ছে প্রিন্ট, প্রিন্টেড, প্রিন্টেড। ওয়াজই থাকতেছে, সো হয়ে যাচ্ছে পেপার মানি ওয়াজ প্রিন্টেড। বাকি থাকে কি? অর্ধ শতাব্দী পরে। অর্ধ শতাব্দী পরে ইংলিশ হচ্ছে হাফ আ সেঞ্চুরি লেটার। আর শুধুমাত্র পরাজিত হওয়ার জন্য এটি আমরা ফর্মুলা ডাব্লিউ দিয়ে শিখতে পারবো, যা ইংলিশ হচ্ছে অনলি টু বি ডিফিটেড। ক্রিপ্টোকারেন্সির দ্বারা একটু আগে আমরা ফর্মুলা এল থেকে শিখে আসছি, ইংলিশ ছিল বাই ক্রিপ্টোকারেন্সিজ। সো আমাদের সেন্টেন্সটি হলো, অর্ধ শতাব্দী পরে শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সির দ্বারা পরাজিত হওয়ার জন্য কাগজের টাকা মুদ্রিত হয়েছিল। এই বাক্যের ইংলিশ দাঁড়াচ্ছে, হাফ আ সেঞ্চুরি লেটার পেপার মানি ওয়াজ প্রিন্টেড only to be defeated by cryptocurrencies. And finally, let's move on to the last sentence. যাই হোক, ডেবিট এবং ক্রেডিট শব্দগুলো বিজ্ঞানের প্রধানদের মনের ভিতরে ভালোভাবে গ্রথিত, যদিও তারা দুইটি অর্থনৈতিক শব্দ। এই বাক্যটাও খুব বড় হয়ে যাচ্ছে, রাইট? Again, let's break it down. যাই হোক, ডেবিট এবং ক্রেডিট শব্দগুলো বিজ্ঞানের প্রধানদের মনের ভিতরে ভালোভাবে গঠিত। শেষ শব্দ হচ্ছে ভালোভাবে গঠিত, যা দিয়ে কোনো কাজ করা বোঝানো হচ্ছে না। সো এটা একটি নন ভার্ব বিশিষ্ট বাক্য, মানে লেসন 2 এর বাক্য। এন্ড লেসন 2 এর ফর্মুলা হচ্ছে আই অ্যাম ড্যাশ।
আয়ের জায়গায় বসবে বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে। এই বাক্যে ডেবিট এবং ক্রেডিট নিয়ে কথা বলা হচ্ছে। সো এটা ইংলিশ হচ্ছে দ্য ওয়ার্ডস ডেবিট অ্যান্ড ক্রেডিট। এটা বসতেছে আয়ের জায়গায়। এম ড্যাশের জায়গায় বসবে শেষে যে নন ভার্ব শব্দটি, সেটা ভালোভাবে গঠিত, যার ইংলিশ হলো আর ওয়েল গ্রেইনড। এম একাধিক যেহেতু শব্দের ব্যাপারে আমি বলছি, এই জন্য এমটা আর হয়ে যাচ্ছে। মনের ভিতরে ফর্মুলা এন দ্বারা আমরা শিখতে পারবো ইনটু দ্য মাইন্ডস। আর বিজ্ঞানের প্রধানদের একটু আগে আমরা ফর্মুলা এল থেকে শিখে আসছি, ইংলিশ হচ্ছে অফ সায়েন্স মেজর্স, ও ইংলিশ হচ্ছে অ্যাজ ওয়েল। আর যাই হোক এর ইংলিশ হলো হাউ এভার। নেক্সট পার্টটা যদি আমরা খেয়াল করি, তা ছিল যদিও তারা দুইটি অর্থনৈতিক শব্দ। এটাও দেখো শেষ শব্দ হচ্ছে দুইটি অর্থনৈতিক শব্দ, যা হচ্ছে নন ভার্ব বিশিষ্ট শব্দ, কারণ কোনো কাজ করা বোঝাচ্ছে না। সো এটাও আমরা লেসন 2 দিয়ে গঠন করতে পারবো। ফর্মুলা হচ্ছে আই অ্যাম ড্যাশ। আয়ের জায়গায় বসবে বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে। এই বাক্যে তারা নিয়ে কথা বলা হচ্ছে। তারা ইংলিশ হচ্ছে দে। আর এই জন্য এমটা আর হয়ে যাচ্ছে, ড্যাশের জায়গায় বসতেছে শেষের যেই নন ভার্ব শব্দগুলো, সেটা, যার ইংলিশ হচ্ছে টু ইকোনমিক ওয়ার্ডস। দুইটি অর্থনৈতিক শব্দ, টু ইকোনমিক ওয়ার্ডস। আর যদিও ইংলিশ হচ্ছে অলদো। সো আমাদের সেন্টেন্সটি কি দাঁড়াচ্ছে? যাই হোক, ডেবিট এবং ক্রেডিট শব্দগুলো বিজ্ঞানের প্রধানদের মনের ভিতরে ভালোভাবে গঠিত, যদিও তারা দুইটি অর্থনৈতিক শব্দ। ইংলিশটি হলো however the words debit and credit are well ingrained into the minds of science majors as well, although they are two economic words. বাকি থাকে দুটি সেন্টেন্স, এন্ড এই দুটি সেন্টেন্স হচ্ছে দুই ধরনের প্রশ্ন। একটা হচ্ছে কি একটি WH কোয়েশ্চেন, এন্ড দি আদার ওয়ান ইজ আ ইয়েস এন্ড নো কোয়েশ্চেন। নিজেরা ট্রাই করে দেখো, না পারলে সমস্যা নাই, লেট মি নো, আইল হেল্প। বেস্ট অফ লাক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।